প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি বিমল চন্দ্র কর্মকার, অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্স, আছিয়াগুনি গার্লস হাই স্কুল। আমি তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বায়োলজি অধ্যায় 6। আর আজকে আমরা যে অধ্যায় 6-এর যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানব হৃৎপিণ্ড। তোমরা এখানে চিত্রে একটি হৃৎপিণ্ড দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে একটি মানব হৃৎপিণ্ড। মানব হৃৎপিণ্ডের গঠন এবং কার্যপদ্ধতি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো তোমরা প্রথমেই তোমাদের বায়োলজি বইয়ের 145 পৃষ্ঠায় বের করো, বইটা সবাই সামনে নাও। দেখো 145 পৃষ্ঠায় লেখা আছে হৃৎপিণ্ডের গঠন এবং কাজ। আমরা প্রথমে হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে জানব, তারপরে আমরা হৃৎপিণ্ডের কার্যপ্রণালী অর্থাৎ হৃৎপিণ্ড কিভাবে আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত, কিভাবে কার্যক্রম পরিচালনা করে, আমরা সেই হৃৎপিণ্ডের কার্যপদ্ধতি জানব। প্রথমে আমরা শিখব হৃৎপিণ্ডের গঠন। এখানে দুইটা টপিকস, একটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন প্রণালী আর একটা হচ্ছে হৃৎপিণ্ডের কার্যপ্রণালী। এখানে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের চিত্র এবং নিচে লেখা আছে মানব হৃৎপিণ্ড, অর্থাৎ চিত্রটি হচ্ছে একটি মানব হৃৎপিণ্ডের। আমাদের সবার মাঝেই হৃৎপিণ্ড আছে। তো এখানে আমরা হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে জানতে হলে তোমাদের প্রথমেই বইটা হাতে নিতে হবে। দেখো প্রথমেই হৃৎপিণ্ডের কোথায় অবস্থিত সেটা জানতে হবে। হৃৎপিণ্ড হচ্ছে আমাদের বক্ষগহ্বরের বাম পাশে 2 ফুসফুসের মাঝখানেই অবস্থিত হচ্ছে হৃৎপিণ্ড। আর হৃৎপিণ্ডের প্রথমত যেটা জানতে হবে, হৃৎপিণ্ডের স্তর হচ্ছে 3টি। প্রথমে হৃৎপিণ্ড কোথায় অবস্থিত? আমাদের বক্ষগহ্বরের বাম পাশে 2 ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ড অবস্থিত এবং হৃৎপিণ্ডের প্রথমত স্তর হচ্ছে 3টি। তো প্রথম স্তরটি হচ্ছে বহিস্তর। বহিস্তর হবে হৃৎপিণ্ডের একদম বাহিরের যে স্তরটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে বহিস্তর। বহিস্তর সাধারণত যোজক কলা নিয়ে গঠিত এবং এই স্তরটিতে বিক্ষিপ্তভাবে কি থাকে? চর্বি থাকে। অর্থাৎ প্রথমে হৃৎপিণ্ডের বহিস্তর হচ্ছে একেবারে বাহিরের স্তর, যেখানে কি থাকবে? যোজক কলা নিয়ে গঠিত এবং যেখানে থাকবে চর্বি। তারপরে হৃৎপিণ্ডের, দেখো তোমরা চিত্রটিতে খেয়াল করো, এখানে 2টা স্তর দেখা যাচ্ছে। এটা হচ্ছে বহিস্তর আর ভিতরেরটা হচ্ছে অন্তঃস্তর। এই বহিস্তর এবং অন্তঃস্তরের ভিতরে যে স্তরটা, এই যে এই ফাঁকা অংশটা যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে মধ্যস্তর। তাহলে বহিস্তর এবং অন্তঃস্তরের ভিতরে অবস্থিত হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যস্তর। আর এই মধ্যস্তরে যা থাকবে অনুচ্ছিক পেশি দ্বারা গঠিত হচ্ছে এই মধ্যস্তর। আচ্ছা, তাহলে আমরা বহিস্তরও জানতে পারলাম, মধ্যস্তরও জানতে পারলাম। এবার বহিস্তর এবং মধ্যস্তর, এই যে ভিতরে যে স্তরটা দেখতে পাচ্ছ, এই যে স্তরটা সেটাই হচ্ছে আমাদের অন্তঃস্তর। হ্যাঁ, আর এই অন্তঃস্তরেই আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো বিদ্যমান থাকবে। তাহলে কি বললাম? অন্তঃস্তরের ভিতরেই আমাদের কি থাকবে? হৃৎপিণ্ডের সম্পূর্ণ অংশ অর্থাৎ প্রকোষ্ঠগুলো বিদ্যমান থাকবে। তোমরা বইয়ের সাথে মিলিয়ে নাও। আচ্ছা, তাহলে দেখো অন্তঃস্তর, এটি সবচেয়ে ভিতরের স্তর। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো অন্তঃস্তর দিয়ে কি থাকে? আবৃত থাকে। তাহলে এখন আমাদের জানতে হবে প্রকোষ্ঠ কি। তো দেখো এই স্তরটি হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকেও আবৃত করে রাখে। হৃৎপিণ্ডের ভিতরের স্তর ফাঁপা এবং কয়টা প্রকোষ্ঠে বিভক্ত থাকে? 4টি প্রকোষ্ঠে। এখন আমরা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো চিনব। দেখো এখানে তোমরা চিত্রে মনোযোগ দাও, চিত্রে খেয়াল করো, এখানে কয়টা প্রকোষ্ঠ দেওয়া আছে দেখতে পাচ্ছ। প্রথমে উপরে একটা প্রকোষ্ঠ হচ্ছে ডান অলিন্দ, ঠিক আছে? তারপরে ডান পাশে দেখো আরেকটা দেওয়া আছে কি? বাম অলিন্দ। তারপরে নিচে দেখো এখানে দেওয়া আছে ডান নিলয়, আর ডান পাশে দেওয়া আছে বাম নিলয়। তোমার কাছে যেটা বাম মনে হবে সেটাই হবে হৃৎপিণ্ডের জন্য ডান পাশ। তাহলে দেখো কয়টা প্রকোষ্ঠ হলো? ডান অলিন্দ,
বাম অলিন্দ, তারপরে হলো ডান নিলয়, বাম নিলয়। তাহলে কয়টা প্রকোষ্ঠ হলো? 4টা। এই হৃৎপিণ্ডের এই 4টা প্রকোষ্ঠই হৃৎপিণ্ডের অন্তঃস্তরের ভিতরে অবস্থিত। এখন তোমরা মনোযোগ দাও, এই যে ডান অলিন্দ এবং এই যে বাম অলিন্দের মাঝখানে কিন্তু সরাসরি সংযোগ হওয়ার কোনো ব্যবস্থা নেই। এখানে একটা মাঝখানে একটা কি থাকে? পর্দা থাকে। তার মানে ডান অলিন্দ এবং বাম অলিন্দ একটি আন্ত অলিন্দ পর্দা, তারপরে ডান নিলয় এবং বাম নিলয় তার ভিতরেও একটা কি থাকে? পর্দা থাকে। এটাকে বলা হবে আন্ত নিলয় পর্দা দ্বারা পরস্পর পৃথক থাকে। তারপরে দেখো এই ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে আবার দেখো একটা পর্দা থাকে। এটাকে কি বলে? কপাটিকা। তার মানে কপাটিকা হচ্ছে একটা দরজার মতো। তাহলে চিত্রটাকে ভালো করে খেয়াল করো, এই যে ডান অলিন্দ প্রকোষ্ঠ আর ডান নিলয় প্রকোষ্ঠের মাঝখানে একটা পর্দা থাকে, সেটাকে বলা হয় কপাটিকা। আর এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড বাল্ব। কেন ট্রাইকাসপিড বলা হবে? কারণ এটাতে 3 পাল্লা বিশিষ্ট কপাটিকা, এই জন্য এটাকে বলা হয় ট্রাইকাসপিড বাল্ব। তারপরে আবার দেখো এই যে ডান অলিন্দ এবং বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানেও আবার কিন্তু একটা কপাটিকা আছে, তবে এটা হবে 2 পাল্লা বিশিষ্ট, এই জন্য ওইটাকে বলা হবে 2 পাল্লা বিশিষ্ট কপাটিকা, বাইকাসপিড কপাটিকা। তাহলে তোমরা বইয়ের সাথে মিলিয়ে নাও। দেখো বইয়ের সব কিছুই বইয়ে দেওয়া আছে। দেখো 146 পৃষ্ঠায় হৃৎপিণ্ডের উভয় অলিন্দ এবং নিলয়ের মাঝে যে ছিদ্রপথ আছে তা খোলা বা বন্ধ করার জন্য কি থাকে? বাল্ব বা কপাটিকা থাকে। ডান অলিন্দ এবং ডান নিলয়ের, এই যে আমি একটু আগে বললাম ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকাটা থাকে সেটা হবে ট্রাইকাসপিড ভাল্ব। আচ্ছা, তারপর একইভাবে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকাটা থাকে সেটা হবে কি? বাইকাসপিড। কেন? এটা হচ্ছে 2 পাল্লা বিশিষ্ট। বাম নিলয় 2 পাল্লা বিশিষ্ট বাইকাসপিড বাল্ব, যেটা আরেকটা নাম হচ্ছে, এই কপাটিকার আরেকটা নাম হচ্ছে কি? মাইট্রাল বাল্ব নামেও পরিচিত। তাহলে আমরা হৃৎপিণ্ডের কপাটিকাগুলোর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। আচ্ছা, মহাধমনী দেখো উপরে উপরে একটা চিহ্নিত অংশ দেখতে পাচ্ছ, মহাধমনী। তারপর এখানে আরেকটা চিহ্নিত চিত্র দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। দেখো এই মহাধমনী আর এই ফুসফুসীয় ধমনীর মাঝে কিন্তু এই ছিদ্রপথ আছে একটা, এবং এইটাও কিন্তু একটা কপাটিকা দিয়ে কি থাকে? বন্ধ থাকে। তাহলে দেখো মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলেও কিন্তু আরেকটা কপাটিকা থাকে বা দরজা থাকে, যার নাম দেখো তো, এটা দেখতে অর্ধচন্দ্রাকার। এই কারণে ফুসফুসীয় মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীর মাঝে যে কপাটিকাটা থাকে, এই কপাটিকাটাকে বলা হবে অর্ধচন্দ্রাকার কপাটিকা। তাহলে এই অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকার কারণেই ফুসফুসীয় ধমনী এবং মহাধমনীর মাঝে রক্ত কি হতে পারে না? উল্টো দিকে চলাচল করতে পারে না। তাহলে আমরা বুঝতে পারলাম এই হৃৎপিণ্ডের গঠনের ভিতরে প্রকোষ্ঠ কয়টা ছিল? 4টা। ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। তারপরে এই প্রকোষ্ঠগুলোর ছাড়াও আরও একটা কি ছিল? মহাধমনী এবং ফুসফুসীয় ধমনীর ভিতরে একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা ছিল। আর এই কপাটিকাগুলো থাকার কারণেই পাম্প করা রক্ত একদিকে চলবে, অর্থাৎ বিপরীত দিকে যেতে পারবে না। তো এটাই আমরা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে মানব হৃৎপিণ্ডের গঠন প্রণালী। কি কি অংশ নিয়ে মানব হৃৎপিণ্ড গঠিত। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা মানব হৃৎপিণ্ড এখান থেকে নোট করে নিবে, তারপর বই থেকে মিলিয়ে আরও ভালোভাবে শিখবে। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে হৃৎপিণ্ড কিভাবে মানুষের দেহে কাজ করে। তোমরা জানো আমরা যখন শ্বাস নেই তখন আমাদের হৃৎপিণ্ড একবার সংকুচিত হয়, আবার যখন আমরা শ্বাসটা ছেড়ে দেই তখন আবার হৃৎপিণ্ডটা আবার প্রসারিত হয়। এইভাবে একবার শ্বাস নেওয়া এবং শ্বাসটা ছেড়ে দেওয়াকে আমরা বলি আমাদের একটা হৃদস্পন্দন, যেটাকে আমরা ইংরেজিতে বলি হার্টবিট।
তো আমরা এখন শিখব হৃৎপিণ্ড কিভাবে এই শ্বাস প্রশ্বাস এবং নিঃশ্বাসের সাথে কিভাবে কাজটা করে। তো তোমরা বই খুলে নাও 146 পৃষ্ঠা, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতি, অর্থাৎ হৃৎপিণ্ড কিভাবে কাজ করে সেটা আমরা শিখব। আর যখন হৃৎপিণ্ডের গঠনটা আসবে তখন কিন্তু তোমরা অবশ্যই চিত্রটা উল্লেখ করে দিবে। তো আমরা এখন হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো দেখো তোমরা 146 পৃষ্ঠা তোমাদের বই বের করো, দেখো লেখা আছে, আগে আমরা হার্টবিট বা হৃৎস্পন্দনটা কি এটা শিখব। তো দেখো আমরা আগেই জেনেছি যে হৃৎপিণ্ড একটি পাম্পের মতো কাজ করে, অর্থাৎ একবার সংকুচন হবে আরেকবার প্রসারিত হবে। হৃৎপিণ্ডের সংকুচন এবং প্রসারণ দিয়েই এই কাজটা সম্পন্ন হয়। হৃৎপিণ্ডের অবিরাম এই সংকুচন এবং প্রসারণ মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন পদ্ধতি অব্যাহত থাকে। হৃৎপিণ্ডের সংকুচনকে বলা হবে সিস্টোল আর হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হবে ডায়াস্টোল। তোমরা জানো আমরা যখন শ্বাস নিই তখন হৃৎপিণ্ডটা কি হয়, সংকুচিত হয়, আবার শ্বাসটা ছেড়ে দিলে আমাদের হৃৎপিণ্ডটা আবার প্রসারিত হয়। তাহলে হৃৎপিণ্ডের সংকুচনকে বলা হবে সিস্টোল আর হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হবে ডায়াস্টোল। এইরকম একটা সিস্টোল আর একটা ডায়াস্টোল মিলে হবে একটা হৃৎস্পন্দন, যেটাকে আমরা বলবো হার্টবিট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের 2 মার্কের প্রশ্নে আসে যে হৃৎস্পন্দন বা হার্টবিট বলতে কি বোঝায়, তাহলে অবশ্যই তোমরা বলতে পারবে হৃৎপিণ্ডের সংকুচনকে বলা হবে সিস্টোল আর হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হবে ডায়াস্টোল। এই হৃৎপিণ্ডের এই সংকুচন আর প্রসারণকেই একসাথে বলা হবে হৃৎস্পন্দন, যেটাকে আমরা ইংরেজিতে বলবো হার্টবিট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন হৃৎস্পন্দন সম্পর্কে জানলাম। এখন হৃৎপিণ্ডে কিভাবে এই হৃৎস্পন্দনটা ঘটিত হয়, অর্থাৎ হৃৎপিণ্ডের কার্যপ্রণালীটা সম্পর্কে শিখব। তো তোমরা দেখো বিষয়টা একদম সহজ, তোমরা চিত্রটা ভালো করে মনোযোগ দাও, চিত্রটা ভালো করে খেয়াল করলেই তোমরা এর উত্তরটা সহজেই তোমরা দিতে পারবে। মনোযোগ দাও। দেখো এখানে উপরে 2টা অলিন্দ ছিল, ডান অলিন্দ এবং বাম অলিন্দ। তো এখানে 2টা অলিন্দ ছিল। দেখো যখন এই অলিন্দ 2টা প্রসারিত হয়, কি কি অলিন্দ, ডান অলিন্দ এবং বাম অলিন্দ, অলিন্দ 2টা যখন প্রসারিত হয় তখন সারা দেহ থেকে রক্ত কোথায় প্রবেশ করবে, এই হৃৎপিণ্ডে প্রবেশ করবে। তবে দেখো রক্ত কিন্তু আবার 2 ধরনের, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আর একটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে দেখো যখন এই অলিন্দ 2টা প্রসারিত হবে তখন রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে আসবে, তবে এখানে আসার পথ হচ্ছে 2টা। আসার পথ কয়টা, 2টা। ভালো করে মনোযোগ দাও। দেখো একটা পথ হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, একটা পথ হচ্ছে কি ঊর্ধ্ব মহাশিরা। তাহলে দেখো ঊর্ধ্ব মহাশিরার ভিতর দিয়ে এই যে সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত যে রক্তটা, দেখো এই যে ঊর্ধ্ব মহাশিরার ভিতর দিয়ে কোথায় আসতেছে, ডান অলিন্দে আসতেছে। তাহলে বুঝতে পারছো সারা দেহ থেকে রক্ত কোথায়, অলিন্দে আসবে, তবে ডান অলিন্দে কে আসবে, ঊর্ধ্ব মহাশিরা দিয়ে ডান অলিন্দে আসবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এবং এই যে দেখো ফুসফুসীয় শিরা দেখতে পাচ্ছ, ফুসফুসীয় অথবা এটার আরেকটা নাম হচ্ছে পালমোনারি শিরা। এই ফুসফুসীয় বা পালমোনারি শিরা দিয়ে দেখো এদিক দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহ থেকে কোথায় আসতেছে, বাম অলিন্দে আসতেছে। তাহলে আমরা প্রথমে বুঝতে পারলাম অলিন্দ 2টা যখন প্রসারিত হয় তখন সারা দেহ থেকে রক্ত কোথায় আসে, হৃৎপিণ্ডে আসে, তবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে আসবে ডান অলিন্দে এবং অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসীয় বা পালমোনারি শিরার মাধ্যমে আসবে কোথায়, বাম অলিন্দে। এবার যখন দেখো ডান অলিন্দে আসলো তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আর বাম অলিন্দে আসলো তাহলে কি অক্সিজেন যুক্ত রক্ত। এখন যখন দেখা গেল
এই ডান অলিন্দটা সংকুচিত হয়ে গেল, তখন সাথে সাথে কিন্তু দেখা যাবে কি ডান নিলয়টা আবার কি হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে। যখন ডান অলিন্দ সংকুচিত হয় তখন ডান নিলয়টা কি হবে, প্রসারিত হয়ে যাবে এবং দেখা যাবে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে একটা কপাটিকা ছিল, তোমাদের মনে আছে? কপাটিকাটার নাম কি? ট্রাইকাসপিড বাল্ব। এই কপাটিকাটা তখন খুলে যাবে, তখন কি হবে, এই ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় চলে আসবে, ডান নিলয়ে চলে আসবে। আচ্ছা, আবার অন্যদিকে দেখো, বাম অলিন্দ যখন সংকুচিত হবে তখন সাথে সাথে বাম নিলয় কি হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে এবং এই বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে যে একটা কপাটিকা ছিল সেটার নাম কি ছিল, বাইকাসপিড কপাটিকা, সেইটা তখন খুলে যাবে। তখন কি হবে, এই অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দ থেকে কোথায় চলে আসবে, বাম নিলয়ে চলে আসবে। তাহলে এখন কি হলো, ডান নিলয়ে চলে আসলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর বাম নিলয়ে চলে আসলো অক্সিজেনযুক্ত রক্ত। এখন দেখা যাবে এই ডান নিলয়টা আবার যখন সংকুচিত হয়ে যাবে তখন তার রক্ত এখানে থাকতে পারবে না, তখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা দেখো এই যে তীর চিহ্নের সাহায্যে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ? এই ডান নিলয়টা যখন সংকুচিত হয়ে যাবে তখন ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় চলে যাবে, এই যে দেখো ফুসফুসীয় ধমনির মাধ্যমে। এই যে এইদিকে ডান নিলয় যখন সংকুচিত হবে তো এখানে কি ছিল, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ছিল, সেইটা তখন কোথায়, কোন দিকে যাবে, এই যে দেখে এই পথে, এই ফুসফুসীয় ধমনির সাহায্যে বের হয়ে যাবে এবং কোথায় যাবে, সারা ধমনির সাহায্যে যাবে কোথায়, ফুসফুসে যাবে। তাহলে বুঝাতে পারলাম, ডান নিলয়ে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ছিল, যখন ডান নিলয়টা সংকুচিত হয়ে যাবে তখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির সাহায্যে কোথায় যাবে, ফুসফুসে যাবে, গিয়ে ওখানে রক্তটা পরিশোধিত হবে, অর্থাৎ দূষিত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ওখানে গিয়ে পরিশোধিত হবে, বিশুদ্ধ হবে। আচ্ছা, আবার যখন দেখা গেল বাম নিলয় কি হবে, বাম নিলয় কি ছিল, অক্সিজেন যুক্ত রক্ত ছিল, এখন যখন বাম নিলয়টা কি হলো, সংকুচিত হলো, তো ওখান থেকে রক্তটা আবার কোথায় চলে যাবে, এই যে দেখো এই যে মহাধমনির সাহায্যে, দেখো এই যে বাম নিলয় যখন সংকুচিত হবে তখন ওখান থেকে অক্সিজেন যুক্ত রক্তটা কোথায় চলে যাবে, এই যে মহাধমনির সাহায্যে সারা দেহে সঞ্চালিত হবে। তোমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, দেখো ঠিক একই সময়ে বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত এই মহাধমনির মাধ্যমে সারা দেহে কি হবে, সঞ্চালিত হবে। তাহলে দেখা গেল ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে ফুসফুসীয় ধমনির সাহায্যে ফুসফুসে, সেখানে গিয়ে সেটা পরিশোধিত হবে। আর অক্সিজেন যুক্ত রক্তটা বাম নিলয় থেকে কোথায় যাবে, এই যে দেখো এই পথে মহাধমনির সাহায্যে কোথায় যাবে, সারা দেহে সঞ্চালিত হবে। তাহলে দেখা গেল মহাধমনি দিয়ে যাচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত আর ফুসফুসীয় ধমনি দিয়ে যাচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। হ্যাঁ, তাহলে দেখো এই ক্ষেত্রে উভয় ধমনির ভিতরে যে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকাটা ছিল, এই যে দেখো মহাধমনি আর এই ফুসফুসীয় ধমনির মাঝখানে যে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকাটা ছিল, এই কপাটিকাটা তখন কি থাকবে, বন্ধ থাকবে। তো বন্ধ থাকার কারণে এই যে মহাধমনির অক্সিজেনযুক্ত রক্ত এবং ফুসফুসীয় ধমনির কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি করতে পারে না, মিশতে পারে না। তাহলে কি হলো, মহাধমনি দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে সঞ্চালিত হবে আর ফুসফুসীয় ধমনির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যাবে, ফুসফুসে যাবে, সেখানে রক্তটা অবিশুদ্ধ রক্তটা বিশুদ্ধ হবে, অর্থাৎ পরিশোধিত হবে। এইভাবেই পর্যায়ক্রমিক হৃৎপিণ্ডে প্রথম অলিন্দ দুইটা প্রসারিত হবে, তারপর অলিন্দ সংকুচিত হওয়ার পরে নিলয় কি হবে, প্রসারিত হবে, তারপর আবার নিলয় সংকুচিত হওয়ার পরে রক্ত সারা দেহে সঞ্চালিত হওয়ার এই যে হৃৎপিণ্ডের সংকুচন আর প্রসারণটাই হচ্ছে হৃৎপিণ্ডের কার্যপ্রণালী। আর ততক্ষণে হবে একটি হৃদস্পন্দন, তবে এটা খুব দ্রুত আমাদের শরীরে প্রতিনিয়ত কি করতেছে, চলতেছে। তাহলে হৃৎপিণ্ডের এই সংকুচন এবং প্রসারণের ফলে কি হয়, রক্ত আমাদের সারা দেহে সঞ্চালিত হয় এবং
অবিশুদ্ধ রক্তটা ফুসফুসে গিয়ে কি হয়, পরিশোধিত হয়। এটাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা হৃৎপিণ্ডের কার্যপ্রণালীটা আমাদের একেবারে চিত্রটা আমরা ভালো করে বুঝতে পারলেই হৃৎপিণ্ডের কার্যপ্রণালীটা খুব সহজেই আমরা শিখতে পারি। তো তোমরা এখানে দুইটা টপিকস, একটা হবে হৃৎপিণ্ডের গঠন প্রণালী, আরেকটা হচ্ছে হৃৎপিণ্ডের কার্যপ্রণালী। তো তোমরা যখন হৃৎপিণ্ডের গঠন প্রণালী দিবে তখন চিত্রটা ভালো করে সুন্দর করে আঁকবে, এবং তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা এই হৃৎপিণ্ডের চিত্রটা সুন্দরভাবে খাতার মধ্যে আঁকবে এবং হৃৎপিণ্ডের গঠন এবং হৃৎপিণ্ডের কার্যপ্রণালী আলাদাভাবে এই টপিকসগুলো নোট করবে এবং এগুলো ভালো করে শিখে নেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আজকে এতটুকুই। আমরা হৃৎপিণ্ডের গঠন এবং কার্যপ্রণালী শিখব। তোমরা বাসায় ভালো করে এগুলো পড়বে এবং তোমরা আমি যে হোমওয়ার্কটা দিলাম হৃৎপিণ্ডের চিত্রটা আঁকবে এবং তার গঠন প্রণালী এবং কার্যপ্রণালী আলাদাভাবে নোট করবে এবং শিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবে, বাসায় পড়াশোনা করবে। ধন্যবাদ সকলকে।